এখন সন্ধ্যা 7:30। একটু পরেই শুনবেন সর্বশেষ বিশ্ব সংবাদ। আপনারা বিবিসি শুনছেন ঢাকায় FM 100, সিলেটে 88.8, রংপুরে 88.8। আপনারা যেখানে আছেন বিবিসি আপনার সাথেই আছে। ব্রিটেনে নতুন ধরনের একটি করোনা ভাইরাস শনাক্ত হওয়ায় আজ থেকে দেশের বিশাল অংশে কঠোর বিধিনিষেধ জারি। ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী স্বীকার করেছেন সংক্রমণ নাগালের বাইরে চলে যাচ্ছিল। বাংলাদেশে হাম এবং রুবেলা ভাইরাস টিকার বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করছে। বাড়তি টিকা কর্মসূচি শুরু। এটা ক্যাম্পেইনটা হয় এই একটা কারণেই যে হাম রুবেলা টিকা দেওয়ার পরেও সব বাচ্চারাই এই টিকার বিরুদ্ধে ইমিউনিটি ডেভেলপ করতে পারে না। প্রতি বছরে 15% হারে তাদের ইমিউনিটি লস করে। বাংলাদেশে শিশু হত্যার চাঞ্চল্যকর এক মামলার রায়ে নিহত শিশুর মা এবং তার কথিত প্রেমিকের মৃত্যুদণ্ড। এসব নিয়ে শুরু হচ্ছে বিবিসি বাংলার আজকের প্রবাহ। রেডিওর পাশাপাশি অনুষ্ঠান আপনারা লাইভ শুনতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটে www.bbcbangla.com-এ। আজকের প্রবাহে আপনাদের স্বাগত জানাচ্ছি শাকিল আনোয়ার। ব্রিটেনে নতুন এক ধরনের করোনা ভাইরাস শনাক্ত হবার পর দেশের বিশাল অংশে, যার ভিতরে লন্ডনও রয়েছে, আজ থেকে কড়া বিধিনিষেধ আরোপ করা হয়েছে। 2 কোটিরও বেশি মানুষ এই বিধিনিষেধের আওতায় আসবে। ক্রিসমাসের দিন এবং তার আগে পরে কয়েকদিন বিধিনিষেধ শিথিল করার যে পরিকল্পনা নেওয়া হয়েছিল তা বাতিল করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক স্বীকার করেছেন যে সংক্রমণ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল বলে সরকারকে বাধ্য হয়ে এই কড়াকড়ির পথ নিতে হয়েছে। ব্রিটেনে নতুন ধরনের এই করোনা ভাইরাস শনাক্ত হওয়ার ঘটনায় উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ব্রিটিশ সরকারি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ শুরু করা হয়েছে বলে জানা গেছে। পরিস্থিতির দিকে নজর রাখছিলেন সহকর্মী মোয়াজ্জেম হোসেন। তিনি এখন আমার সাথে টেলিফোনে যোগ দিচ্ছেন স্টুডিওতে। মোয়াজ্জেম, এই যে ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী আমরা দেখছিলাম যে তিনি কার্যত স্বীকার করেছেন যে করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতির নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল বলে এই কঠোর বিধিনিষেধ সরকারকে জারি করতে হয়েছে, এবং তিনি এমনও ইঙ্গিত দিয়েছেন যে এটা প্রায় 2 মাস ধরে চলতে পারে। তো পরিস্থিতি আসলে কতটা ভয়াবহ হয়ে দাঁড়িয়েছে এবং এই বিধিনিষেধ কতটা শক্ত? দেখুন, যেরকম আচমকা গতকাল মধ্যরাতে এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা থেকে আসলে স্পষ্ট যে পরিস্থিতি কতটা ভয়াবহ। আপনাকে মনে রাখতে হবে আজকে হচ্ছে 20শে ডিসেম্বর, অর্থাৎ আর মাত্র 5 দিন পর এখানে ক্রিসমাসের উৎসব। এবং স্বয়ং ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন তিনি কিন্তু কয়েকদিন আগেই বলেছিলেন যে এই উৎসবের সময় যদি বিধিনিষেধ শিথিল করা না হয় সেটা হবে অমানবিক। এবং তখন কিন্তু তিনি বিধিনিষেধ শিথিল করার কথাই বলেছিলেন, কিন্তু 3 দিনের মাথায় তাকে সেই পরিকল্পনা শুধু বাদই দিতে হচ্ছে না, তাকে উল্টো আরো কঠোর বিধিনিষেধ আরোপ করতে হয়েছে। এবং এর কারণ কিন্তু একটাই, যে এখানে সংক্রমণ যেভাবে আবারও নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল, সংক্রমণের রেট বা আর নম্বর এটি কিন্তু আবারও এখানে 1-এর উপরে চলে গেছে। অর্থাৎ যত মানুষ প্রতিদিন সংক্রমণের শিকার হচ্ছেন তার চেয়ে আরো বেশি সংখ্যক মানুষের কাছে তারা সেটা ছড়িয়ে দিচ্ছেন। এবং ব্রিটেনে গত 1 সপ্তাহে মারা গেছে 3000-এর বেশি মানুষ। 1 সপ্তাহে নতুন সংক্রমণের শিকার হয়েছে 1,73,000 মানুষ। আর সংক্রমণটা ছড়াচ্ছে কিন্তু খুবই দ্রুত, বিশেষ করে লন্ডন এবং দক্ষিণ পূর্ব ইংল্যান্ডে। আর এই কারণেই এই অঞ্চলটিতে গত মধ্যরাত থেকে টিয়ার 4 অর্থাৎ সর্বোচ্চ মাত্রার লকডাউন জারি করা হয়েছে। এর মানে হচ্ছে লোকজনকে তাদের ঘরে থাকতে হবে, কেবল যাদের কাজ বা শিক্ষার কারণে বাইরে যেতে হবে তাদের ছাড়া। আর ঘরের বাইরে কারো আসা নিষেধ, এবং কেবল অত্যাবশ্যকীয় জিনিসপত্রের দোকানপাট ছাড়া আর সব বন্ধ। এবং ঘরের বাইরে খোলা জায়গায় সামাজিক দূরত্ব বজায় রেখে একজন লোক মাত্র কেবল একজন লোকের সঙ্গে দেখা করতে পারবে। এবং এই নিষেধাজ্ঞার আওতায় যে সমস্ত এলাকা আছে সেসব এলাকা থেকে কিন্তু কেউ বাইরে যেতে পারবে না, বাইরে থেকে কেউ আসতে পারবে না। অর্থাৎ বলতে পারেন যে এই বছরের শুরুতে যে ধরনের কঠোর লকডাউন ইউরোপ জুড়ে দেখা গেছে
লন্ডন এবং তার আশেপাশের এলাকা এখন সেরকম একটা লকডাউনের আওতায়। মোয়াজ্জেম, একটু সংক্ষেপে বলবেন যে এই যে নতুন ধরনের করোনা ভাইরাসের কথা আমরা শুনছি, এটা মানে কতটা জানতে পেরেছি এ সম্পর্কে আমরা? দেখুন, ব্রিটিশ গবেষকরা তারা যেটা বলছেন যে এই ভাইরাস এটা মিউটেট করেছে, যেটা তারা আগেই সতর্ক করে দিয়েছিলেন যেটা হতে পারে, এবং এর ফলে এই মিউটেশনের পর যে নতুন ধরনের বৈশিষ্ট্য এই ভাইরাসটির মধ্যে দেখা যাচ্ছে সেটা হচ্ছে এটা অতি দ্রুত বিস্তার করে, অর্থাৎ এটা খুব সহজেই মানুষের থেকে মানুষে ছড়াচ্ছে আগেরটির চাইতে 70% বেশি হারে, এবং সেটাই কিন্তু গবেষকদেরকে খুব অবাক করেছে। এবং এখানে যে সরকারের মধ্যে যে এক ধরনের নার্ভাসনেস আমরা দেখছি, এটার কারণও কিন্তু তাই, এবং এই যে এত দ্রুত এটা ছড়াচ্ছে এটার কারণেই কিন্তু সরকারকে এই ধরনের একটা কঠোর ব্যবস্থা নিতে হয়েছে। এবং এটা শুধু লন্ডনে নয়, এখন বলা হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে এটা নেদারল্যান্ডস, ডেনমার্ক এবং অস্ট্রেলিয়াতেও এই নতুন ভ্যারিয়েন্টের করোনা ভাইরাস যেটা তারা দেখেছেন। মোয়াজ্জেম, আপনাকে ধন্যবাদ। বলছিলেন সহকর্মী মোয়াজ্জেম হোসেন। বাংলাদেশের শিশু হত্যার বহুল আলোচিত এক মামলার রায়ে নিহত শিশুটির মা এবং তার কথিত প্রেমিককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ঢাকার একটি বিশেষ জজ আদালতে এই রায় দেওয়ার সময় আসামি দুজনই অনুপস্থিত ছিল। 10 বছর আগে সামিউল নামে এই শিশুটিকে অপহরণ করে নৃশংসভাবে হত্যা করা হয়। আজকের আদালতের এই রায় নিয়ে কথা বলছিলাম সংবাদদাতা মুন্নি আক্তারের সাথে। শাকিল, আপনি জানবেন যে দীর্ঘ 10 বছর পর আসলে এই আলোচিত মামলাটির রায় হলো। তো 10 বছর ধরে দীর্ঘ বিচার প্রক্রিয়ায় আদালত মোট 22 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেছেন এবং সেই জবানবন্দি এবং চার্জশিট, তদন্ত প্রতিবেদন সবকিছু মিলে কিন্তু আজকে চূড়ান্ত একটি রায় আসলো। তো এ বিষয়ে আমি কথা বলেছিলাম বাদী পক্ষের যে আইনজীবী রয়েছেন ফারুকুজ্জামান ভুইয়া, তার সাথে ফারুকুজ্জামান ভুইয়া আমাকে যেটি জানিয়েছেন সেটি হচ্ছে যে আজকের রায়ে আদালতে যে বিষয়টি তুলে ধরেছেন সেটি হচ্ছে নিহত শিশু সামিউলের মা এবং তার কথিত প্রেমিক, এই দুইজন, অর্থাৎ মামলার যে দুইজন আসামি ছিলেন এই দুই আসামির মধ্যে অনৈতিক সম্পর্ক ছিল এবং এই অনৈতিক সম্পর্ক শিশু সামিউল দেখে ফেলার কারণে সে তার বাবাকে বলে দিবে কিনা এই আশঙ্কা থেকে সুপরিকল্পিতভাবে আসলে হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে। এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছেন বলা হচ্ছে শামসুজ্জামান বাকু নামে একজন, যিনি শিশু সামিউলের মায়ের কথিত প্রেমিক এবং এতে উস্কানি দিয়েছেন শিশু সামিউলের মা। রায়ে এদের দুজনকেই আদালত মৃত্যুদণ্ড দিয়েছেন। তো মুন্নি, এই ঘটনা 10 বছর আগের এই হত্যাকাণ্ড তো অত্যন্ত নৃশংস একটি হত্যাকাণ্ড। একটা ছোট বাচ্চা, কি হয়েছিল ঠিক? এই বিষয়টি জানতে আসলে আমি আইনজীবীর সাথে কথা বলেছিলাম বেশ দীর্ঘক্ষণ ধরে। আইনজীবী ফারুকুজ্জামান ভুইয়া তিনি আমাকে যে বিষয়টি জানিয়েছেন সেটি হচ্ছে ঘটনাটি ঘটেছিল আসলে 2010 সালের জুন মাসের মাঝামাঝি সময়ের পর কোনো এক সময় এ মামলার যে দুই আসামি রয়েছেন তারা জানতে পারেন যে শিশু সামিউল আসলে তাদের অনৈতিক সম্পর্ক দেখে ফেলেছেন এবং এর জের ধরে 22শে জুন শিশু সামিউলকে অপহরণ করা হয়। আইনজীবী ফারুকুজ্জামান ভুইয়া যেটি বলেছেন সেটি হচ্ছে যে শিশু সামিউলকে আসলে অপহরণ করেছিল এ মামলার আসামি শামসুজ্জামান বাকু। এরপর 23শে জুন সামিউলকে হত্যা করা হয়। হত্যা করার পরে তার মরদেহটি ফ্রিজে রাখা হয়। এর পরের দিন অর্থাৎ 24শে জুন তারিখে সামিউলের লাশ একটি বস্তায় ভরে আদাবরের নবোদয় হাউজিং এলাকার একটি খালি প্লটে ফেলে রেখে যান শামসুজ্জামান বাকু। পরে সেখান থেকে সামিউলের লাশটি উদ্ধার করা হয়। আর এ ঘটনার পর মামলা করেন নিহত শিশু সামিউলের বাবা এআর আজম। এই যে দুজন আসামি, এদের পক্ষ থেকে কিছু জানা গেছে? মানে এরা কি আপিল করবেন উচ্চ আদালতে, এরকম কিছু জানা গেছে? আসলে এই বিষয়টি নিয়ে আসামি পক্ষের কারোর সাথে কথা বলা সম্ভব হয়নি, কারণ আজকে যে রায়টি হলো এই রায়ে আসলে আসামি পক্ষের কোনো আইনজীবী বা আসামিদের কেউই উপস্থিত ছিলেন না। এখানে একটি কথা জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে এই হত্যাকাণ্ডে মামলা হওয়ার পর তদন্তের জন্য আসামি যিনি আছেন শামসুজ্জামান বাকু তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছিলেন তখন পুলিশকে। এ ঘটনার পর যখন তাকে জামিন দেওয়া হয় অর্থাৎ 2011 সালে জামিনের পর থেকেই তিনি পলাতক রয়েছেন, অর্থাৎ দীর্ঘ 9 বছর ধরে তিনি পলাতক রয়েছেন। এ মামলার আরেকজন যে আসামি রয়েছেন সামিউলের মা, তিনি আসলে 1 মাস আগে থেকে পলাতক রয়েছেন। যেহেতু দুই আসামি পলাতক রয়েছেন এবং তাদের অনুপস্থিতিতে আজকে এই মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আদালত, তো এই রায়ের সাথে সাথে আরেকটি নির্দেশনা জারি করা হয়েছে, সেটি হচ্ছে যে দুই আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। মুন্নি আক্তার।
বাংলাদেশে ভাইরাসজনিত প্রাণঘাতী কিছু রোগ প্রতিরোধে শিশুদের যে টিকা দেওয়া হয় তা এখন হাম এবং রুবেলা রোগ পুরোপুরি প্রতিরোধ করতে পারছে না বলে উদ্বেগ দেখা দিয়েছে। আর এ কারণে সরকার সম্প্রতি আলাদাভাবে 9 মাস থেকে 10 বছরের শিশুদের হাম এবং রুবেলার টিকা দেওয়ার একটি কর্মসূচি শুরু করেছে। কেন প্রাণঘাতী এই দুটো রোগের বিরুদ্ধে টিকার এই প্রতিরোধ ক্ষমতা কমছে এবং তা কতটা উদ্বেগজনক, ঢাকায় তা বোঝার চেষ্টা করেছেন আমাদের সংবাদদাতা ফারহানা পারভিন। শিশুদের হাম এবং রুবেলা রোগ প্রতিরোধের জন্য যে টিকাগুলো দেয়া হয় সেগুলো এমআর টিকা নামেও পরিচিত। সরকারিভাবে বিনামূল্যে এই টিকাগুলো দেয়া হয়। হাম এবং রুবেলা রোগের টিকা একটা শিশুর 9 মাস থেকে 10 বছর হওয়ার আগেই দিতে হয়। এখন সরকার এই দুইটি রোগের নতুন করে টিকা কর্মসূচি ঘোষণা করায় অনেকের মধ্যেই বিভ্রান্তি তৈরি হয়েছে। এ বিষয়ে জানতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন সম্প্রসারিত টিকাদান কর্মসূচি বা ইপিআই শাখায় যোগাযোগ করলে এই কর্মসূচির দায়িত্বে থাকা ডাক্তার শামসুল হক জানাচ্ছিলেন, যেসব শিশুরা ইতিমধ্যে এই টিকা নিয়েছেন তাদেরকেও দিতে হবে। কিন্তু কেন? এটা ক্যাম্পেইনটা হয় এই একটা কারণেই যে হাম রুবেলা টিকা দেওয়ার পরেও সব বাচ্চারাই এই টিকার বিরুদ্ধে ইমিউনিটি ডেভেলপ করতে পারে না। এক হলো যে আমরা প্রথম কথা হলো যে আমরা 100 ভাগ শিশুকে তার টিকার আওতায় আনতে পারি না, চেষ্টা করি। হয়তো দেখা যায় যে 85 থেকে 90 ভাগ শিশু টিকার আওতায় আসে, কিন্তু এদের মধ্যে আবার প্রতি বছরে 15% হারে তাদের ইমিউনিটি লস করে। তাই করে 4 থেকে 5 বছর পরে দেখা যায় যে একটা বিরাট কমিউনিটি আমাদের এই ইমিউনিটি লস করে ফেলছে। সেই ক্ষেত্রে আমাদেরকে ক্যাম্পেইন করতে হয় এবং এটা যদি সার্বিকভাবে সারা দেশে সফলভাবে করা যায় তখন দেখা যায় হামের মুক্ত হতে পারে এবং হাম তখন দেশে হামের জীবাণু আর বা হাম রোগ থেকে আমরা মুক্ত হতে পারবো। এই ধরনের কর্মসূচি এর আগেও 3 বার নেওয়া হয়েছে বলে তিনি জানান। স্বাস্থ্য বিভাগ জানাচ্ছে, কক্সবাজারে এই বছরেই 2 থেকে 3 বার শিশুদের মধ্যে হাম রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। বিভাগটি বলছে, প্রতি বছর 15% হারে শিশুরা হামের রোগ প্রতিরোধ ক্ষমতা হারিয়ে ফেলে। এর কারণ কি? ডাক্তার শামসুল হক। সব টিকারই একটা সময়সীমা থাকে, পাশাপাশি পরিবেশের কারণে। কারণ একটা কমিউনিটি বাচ্চারা তো একজন আরেকজনের সাথে মিশে এবং হাম রোগটা বাচ্চাদের মধ্যেই বেশি হয়। তো সেই কারণে আমরা মনে করি যে আমরা জানি যে বাচ্চারা যেহেতু একজনের থেকে আরেকজন আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে এবং বাচ্চারা কমিউনিটিতে চলাফেরা করে, খেলাধুলা করে, স্কুলে যায়, এই ক্ষেত্রে একজনের কাছ থেকে আরেকজনের মধ্যে হাম রোগটা ছড়ায় পড়ে এবং সেই জন্যই আমরা এই ক্যাম্পেইনটা করছি। চলমান কর্মসূচিতে প্রায় 3,40,00,000 শিশুকে প্রথম ডোজ এমআর টিকা দেওয়া হবে। সম্প্রসারিত টিকাদান কর্মসূচি যেসব লক্ষ্য নিয়ে কাজ করছে তার মধ্যে 2022 সাল নাগাদ জাতীয় পর্যায়ে হাম রুবেলা টিকার কভারেজ শতকরা 95 ভাগে উন্নীত করা এবং 2023 সাল নাগাদ হাম রুবেলা দূরীকরণ অন্যতম। হাম এবং রুবেলা শিশুদের জন্য কতটা ক্ষতিকর রোগ? ঢাকা শিশু হাসপাতালের চিকিৎসক ডাক্তার জোহরা আক্তার বলছিলেন, শিশুর শরীরে হাম এবং রুবেলা মারাত্মক প্রভাব ফেলে। যেহেতু এটা ভাইরাল ইনফেকশন, ম্যাক্সিমাম বাচ্চাদের ক্ষেত্রে সাধারণত হামটা ভালো হয়ে যায়, তবে কিছু কিছু ক্ষেত্রে অনেক কমপ্লিকেশন থাকতে পারে। বিশেষ করে হাম হওয়ার পরবর্তীতে একটা নিউমোনিয়া হয়, যেটা অনেক খারাপ। আসলে যে কোনো ভাইরাল ইনফেকশন হলে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে যায়। তো সেই সময় যে কোনো ইনফেকশনটা আমাদের শরীরে, আর বাচ্চাদের ক্ষেত্রে এটা খুব বেশি খারাপ হয়ে যায়। তখন যে দেখা যায় হামের পরবর্তী ইফেক্টটা খুব খারাপ হয়। রুবেলার কথা বলবো, রুবেলা তো অবশ্যই খারাপ, কারণ সাধারণত এটা অনেক বাচ্চা মায়ের পেট থেকেই নিয়ে আসে। রুবেলাতে চোখের সমস্যা হয়, হার্টের সমস্যা হয়, মানে অনেক রুবেলার কমপ্লিকেশন অনেক। চলতি বছরের ডিসেম্বর মাসের 12 তারিখ থেকে শুরু হয়ে এই টিকাদান কর্মসূচি চলবে আগামী বছর জানুয়ারি মাসের 24 তারিখ পর্যন্ত। ফারহানা পারভিন। ভারতের ক্ষমতাসীন হিন্দু জাতীয়তাবাদী দল বিজেপি পশ্চিমবঙ্গের আগামী নির্বাচনে রাজ্যে ক্ষমতা দখল করে দেখিয়ে দেবে বলে দলের অন্যতম প্রধান নেতা এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ ঘোষণা করেছেন। পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস অবশ্য এই দাবিকে আমলই দিচ্ছেন না। এ সম্পর্কে শুনবেন অনুষ্ঠানের কিছুক্ষণ পর। তার আগে সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ মোয়াজ্জেম হোসেনের কাছে। অস্ট্রেলিয়ার একটি এলাকায় নতুন করে করোনা ভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়ায় দেশের বৃহত্তম শহর সিডনিতে আজ থেকে কঠোর বিধিনিষেধ জারি করা হয়েছে। বাড়িতে কোনো অনুষ্ঠানে 10 জনের বেশি লোক জমায়েত হতে পারবে না। মাস্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে, যদিও তা বাধ্যতামূলক করা হয়নি। অস্ট্রেলিয়ার অন্যান্য রাজ্য নিউ সাউথ ওয়েলসের সঙ্গে যোগাযোগ হয় নিষিদ্ধ করেছে অথবা কঠোর কোয়ারেন্টিনের শর্ত আরোপ করেছে। মহামারী শুরুর পর অস্ট্রেলিয়ায় 900-রও বেশি লোক মারা গেছে।
নেপালে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টিতে কোন্দলের কারণে 2 বছর বাকি থাকতেই পার্লামেন্ট ভেঙে দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী কেপি ওলির সুপারিশে প্রেসিডেন্ট বিদ্যাদেবী ভান্ডারী পার্লামেন্ট ভেঙে দেওয়ার প্রস্তাবে অনুমোদন দিয়েছেন। মাওবাদী সাবেক 2 বিদ্রোহী নেতাসহ দলের অনেকে প্রধানমন্ত্রীর এই পদক্ষেপকে অসাংবিধানিক আখ্যা দিয়ে এর বিরোধিতা করেছেন। আফগান সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানী কাবুলে এক গাড়ি বোমা হামলায় কমপক্ষে 8 জন নিহত হয়েছে, বাকি আরও অন্তত 15 জন জখম হয়েছে। আফগান এমপি হাজি খান মোহাম্মদ ওয়ার্দকের গাড়িবহরকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়, তবে ওই এমপি প্রাণে বেঁচে গেছেন। নাইজেরিয়ার পুলিশ জানিয়েছে, উত্তর পশ্চিমাঞ্চলীয় রাজ্য কাটসিনা থেকে শনিবার অপহৃত স্কুল শিক্ষার্থীদের মধ্যে কমপক্ষে 84 জনকে উদ্ধার করা হয়েছে। মাহুতা নামে একটি গ্রাম থেকে অস্ত্রের মুখে এসব শিক্ষার্থীকে অপহরণ করা হয়েছিল। অপহরণকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর বন্দুকযুদ্ধের পর এই 84 জনকে মুক্তি দেওয়া হয়। 2 দিন আগে কাটসিনার একটি আবাসিক স্কুল থেকে অপহৃত 340 জন ছাত্রকে 6 দিন আটকে রেখে মুক্তি দেওয়া হয়। যুক্তরাষ্ট্রে নভেম্বরে নির্বাচনের ফলাফল উল্টে দিতে সামরিক শাসন জারির পরিকল্পনার একটি খবরকে প্রেসিডেন্ট ট্রাম্প ফেক নিউজ বা ভুয়া খবর বলে উড়িয়ে দিয়েছেন। নিউ ইয়র্ক টাইমস এবং সিএনএন সহ বেশ কিছু মিডিয়ায় খবর বের হয় যে কিছু অঙ্গরাজ্যে ভোটিং মেশিন জোর করে তুলে নিয়ে আসার জন্য সেনাবাহিনী পাঠানোর প্রস্তাব করেছিলেন প্রেসিডেন্ট, কিন্তু তাঁর উপদেষ্টারা এমন প্রস্তাবের বিরোধিতা করেন। আপনারা শুনছেন বিবিসি বাংলার সন্ধেবেলার অধিবেশন প্রবাহ। এবারে খেলার খবর। খেলার খবর পড়ছি রাহেন মাসুদ। গতকালকের ভারত ও অস্ট্রেলিয়ার ম্যাচটি আজ পর্যন্ত আলোচনায় আছে। ভারতীয় মিডিয়ায় চলছে ভারতীয় এই ক্রিকেট টিমের নানা ধরনের কাটাছেঁড়া। তবে বিরাট কোহলি বলছেন, এই দলের ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি। এই সিরিজেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ফিরে আসবে ভারতীয় ক্রিকেট দল। রিকি পন্টিং বলছেন, এটি অস্ট্রেলিয়ার জন্য বড় সুযোগ ভারতকে 4-0 ব্যবধানে হারিয়ে দেয়ার। এর আগে টিম পেইনের অধিনায়কত্বে অস্ট্রেলিয়া ভারতের কাছে 2-1 ব্যবধানে একটি সিরিজ হারে ঘরের মাটিতে। তাই চলতি সিরিজটি জেতা টিম পেইনের জন্য বিশেষ কিছু। গতকাল পাকিস্তানের পেস বোলার শোয়েব আখতারের একটি টুইট বেশ আলোচিত হয়েছে। ভারতীয় ক্রিকেট দলের ব্যাটসম্যানদের এই দুর্দশা দেখে তিনি লিখেছেন, ঘুম থেকে ওঠার পর ভেবেছি আমি কি ভুল দেখেছি, 369 না, চোখ ধুয়ে দেখলাম 9 উইকেটে 36। আমি এটা বিশ্বাস করতে পারিনি, আবারও ঘুমিয়ে গেছি। এই টুইটটি নিয়ে বেশ আলোচনা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ওদিকে 2023 সাল পর্যন্ত পাকিস্তানের প্রধান নির্বাচকের দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ ওয়াসিম। আগামী মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ দিয়ে শুরু হবে তার এই নতুন পদের কাজ। এর আগে মিসবাউল হক এই দায়িত্বে ছিলেন। মিসবা একই সাথে প্রধান কোচ ও নির্বাচকের কাজ করতেন। চলতি বছরের নভেম্বরের শেষে নির্বাচকের পদ থেকে সরে দাঁড়িয়েছেন মিসবা, তবে কোচ হিসেবে আছেন তিনি। টানা 18 মাস কোনো আন্তর্জাতিক ম্যাচ না খেলায় বাংলাদেশের নারী ফুটবল দল ফিফার র্যাঙ্কিং থেকে বাদ পড়েছে। তবে একটি ম্যাচ খেললেই আবারও ফিরে আসবে র্যাঙ্কিংয়ে। ফেব্রুয়ারি মাসে আছে সেই ম্যাচ। এজন্যই অপেক্ষা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, বলছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। আমরা বয়সভিত্তিক যত প্রতিযোগিতায় অংশগ্রহণ করি না কেন, মূল জাতীয় দলের কোনো খেলাতে অংশগ্রহণ না করা হলে সেটাকে আসলে তারা তখন র্যাঙ্কিংয়ে ধর্তব্যের মধ্যে নেয় না এবং পরবর্তীতে খেলার মাধ্যমে পুনরায় র্যাঙ্কিংয়ে প্রবেশ করতে হয়। তখনকার পরিপ্রেক্ষিতে আমাদের রেটিং পয়েন্টটা যেখানে থাকবে সেইভাবেই করে আমাদের র্যাঙ্কিংটি বিবেচিত হবে। 15 ফেব্রুয়ারি থেকে 24 ফেব্রুয়ারি নারী ফুটবলের জন্য ফিফা উইন্ডো। আমরা আশা করছি সেই সময়ে তাদের সাথে আসলে আমরা পুনরায় খেলার ব্যাপারে আমরা একটি ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডে পেলের সাথে ভাগ বসালেন লিওনেল মেসি। আর্জেন্টিনার এই তারকা ফুটবলার বার্সেলোনার হয়ে 643তম গোলটি করেছেন। 1956 থেকে 1974 সাল পর্যন্ত পেলে সান্তোসের হয়ে খেলে 643টি গোল করেন। যদিও ঘরের মাঠে বার্সেলোনা গত রাতে ভ্যালেন্সিয়ার সাথে 2-2 গোলে ড্র করেছে। একই মৌসুমে 2 অভিজ্ঞতা পেল লিভারপুল। এর আগে 7 গোল খেয়েছিল, এবারে 7 গোল দিল। অ্যাস্টন ভিলার কাছে 7 গোল হজম করেছিল লিভারপুল। এবার ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে একটি ম্যাচে 7-0 গোলের জয় পেল দলটি। কোচ ইউর্গেন ক্লপ ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের এই পারফরম্যান্সে বেশ সন্তুষ্টি প্রকাশ করেছেন। এই মুহূর্তে ইংলিশ প্রিমিয়ার লিগের 1 নম্বরে আছে লিভারপুল। ওদিকে আর্সেনালের দুর্দশা চলছেই। এবারে এভারটনের কাছে 2-1 গোলে হেরে গিয়েছে লন্ডনের এই ক্লাবটি। ইংলিশ প্রিমিয়ার লিগে আজ রাতে বেশ কয়েকটি ম্যাচ রয়েছে। লন্ডনের ক্লাব টটেনহাম হটস্পার আজ লেস্টার সিটির মুখোমুখি হবে। অতিকে ম্যানচেস্টার ইউনাইটেড এবং লিডস ইউনাইটেড মুখোমুখি হবে আজ রাতেই। এই ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের স্কোয়াডে ফিরেছেন উরুগুয়েন স্ট্রাইকার এডিনসন কাভানি।
ভারতের ক্ষমতাসীন হিন্দু জাতীয়তাবাদী দল বিজেপি পশ্চিমবঙ্গের আগামী নির্বাচনে রাজ্যে ক্ষমতা দখল করে দেখিয়ে দেবে বলে দলের অন্যতম প্রধান নেতা এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ ঘোষণা করেছেন। গত প্রায় ৪৮ ঘণ্টা ধরে ওই রাজ্য সফর করছেন তিনি। এর মধ্যেই রাজ্যের শাসক দল তৃণমূলের বেশ কজন বিদ্রোহী নেতা তার হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছেন। তৃণমূল নেতৃত্ব অবশ্য একে আমল দিতে রাজি নন, বরং তারা দাবি করছেন যে বিজেপির আমদানি করা তাদের ভাষায় অবাঙালি সংস্কৃতিকে পশ্চিমবঙ্গ কোনো দিনই গ্রহণ করবে না। তবে পর্যবেক্ষকরা মনে করছেন মাস 4 বাদে রাজ্যের যে বিধানসভা নির্বাচন তাতে কঠিন লড়াই হতে যাচ্ছে। দিল্লি থেকে আরও জানাচ্ছেন শুভজ্যোতি ঘোষ। ভারতের নানা প্রান্তে নানা রাজ্যে ক্ষমতার স্বাদ পেলেও পশ্চিমবঙ্গে কখনোই জেতার ধারে কাছেও আসতে পারেনি বিজেপি। ফলে পশ্চিমবঙ্গকে ওই দলের অনেকেই তাদের লাস্ট ফ্রন্টিয়ার বলে বর্ণনা করেন এবং বিজেপি নেতা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যেভাবে সম্প্রতি বারবার ওই রাজ্য চষে বেড়াচ্ছেন সেটাও কার্যত নজিরবিহীন। গতকাল মেদিনীপুরে তার সভামঞ্চে বিজেপিতে যোগ দিয়েছেন তৃণমূলের বেশ কয়েকজন নেতা। আজ বিশ্বভারতীতে রবীন্দ্রনাথকে শ্রদ্ধাঞ্জলি জানানোর পাশাপাশি তিনি করেছেন রাজনৈতিক রোড শো। भारतीय जनता पार्टी और मजबूती के साथ बंगाल के अंदर अपने आप को मजबूत करने के लिए परिश्रम करेगी। हिंसा का जवाब हिंसा नहीं हो सकता। সন্ধ্যায় শান্তিনিকেতনে এক সাংবাদিক বৈঠক থেকে অমিত শাহ বলেন, আগামী বছরের এপ্রিল মে মাসে পশ্চিমবঙ্গে যে নির্বাচন তাতে জেতার জন্য বিজেপি আরও জোরদার চেষ্টা চালাবে এবং তৃণমূলের হিংসার জবাবে হিংসা নয় বরং গণতান্ত্রিক উপায়েই তারা এই সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে রাখাবে। और आने वाले चुनाव में इस सरकार को परास्त कर हम दिखाएंगे। গতকাল যারা তৃণমূল ছেড়েছেন তাদের মধ্যে ছিলেন নন্দীগ্রাম কৃষিজমি আন্দোলনের অন্যতম মুখ তথা দলের ডাকসাইটে নেতা শুভেন্দু অধিকারী ও তার অনুগামীরাও। বিজেপি এখন তৃণমূলকে একটা ডুবন্ত জাহাজ বলে তুলে ধরতে চাইলেও দলের এমপি মহুয়া মৈত্র অবশ্য তা মানতে নারাজ। This party was formed by Mamata Banerjee and has struggled, and while we wish that everyone who's been part of the struggle continues, if for whatever reason during the way people find different paths, then we wish them the best of luck. মিস মৈত্রর কথায় তৃণমূল কংগ্রেস হল মমতা ব্যানার্জি ও তার আন্দোলনের ফসল। যারা সেই আন্দোলনের সাথী ছিলেন তারা আজও সঙ্গে থাকলে ভালো, কিন্তু না থাকলেও তাদের জন্য শুভেচ্ছা রইল। আসলে কেন্দ্রে ক্ষমতায় থাকার সুবাদে ভয় দেখিয়ে রেড করিয়ে বিজেপি নানাভাবে বিরোধী নেতাদের চাপ দিয়ে থাকে, আর আপনার আলমারিতে লুকোনোর মতো কঙ্কাল থাকলে সেই চাপের কাছে মাথা নোয়ানোটাই তো স্বাভাবিক। When you have skeletons in the closet, you are open to pressure tactics from the ruling party. তৃণমূল মানে এখনো শুধুই মমতা ব্যানার্জি। দল এই বিশ্বাসে ভরসা খুঁজলেও পশ্চিমবঙ্গে আসন্ন নির্বাচনে কঠিন প্রতিদ্বন্দ্বিতারই পূর্বাভাস করছেন রাজনৈতিক বিশ্লেষক অমিত ভট্টাচার্য। কন্টেস্টটা খুব ভালো কন্টেস্ট হবে বলে আমার ধারণা, তবে বিজেপি বিরোধী কোনো ফ্রন্ট যদি না হয়, যেটা হওয়ার সম্ভাবনাগুলো খুব কম বলেই মনে হয় এই মুহূর্তে, তাহলে হয়তো খুবই ক্লোজ একটা কিছু ফাইট হবে। মানে তৃণমূলের সিট কমবে, বিজেপি তো এমনিতেই কিছুটা লাভবান হয়েছে কারণ তৃণমূল থেকেও ফোর্স পেয়েছে এবং সিপিএম থেকে অন্তত লোয়ার লেভেলে। এটা কি দাঁড়াবে শেষ পর্যন্ত একটু বলা মুশকিল। কিন্তু প্রায় 10 বছর আগে রাজ্যে সিপিএম এর বিরুদ্ধে যে পরিবর্তনের ঝড় দেখা গিয়েছিল, এখন শাসক দল তৃণমূলের বিরুদ্ধেও কি সেরকম কোনো তীব্র অসন্তোষ আছে? যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রবীণ অধ্যাপক জবাবে বলছিলেন, তৃণমূল সরকারের সমালোচনা নিশ্চয়ই হচ্ছে, এটা ঠিক। আবার এটাও ঠিক যে তারা বেশ কিছু বেসিক লেভেলে কাজকর্ম করেছে। মানে এটা দুরকম মতই আমার আছে বলে মনে হয়। কিন্তু বিজেপি সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপির যে পলিসিগুলো অনেক কিছুই কিন্তু গণবিরোধী, সেটা আমরা জানি। এবং আরেকটা যেটা বিজেপির বিরুদ্ধে যাবে সেটা হচ্ছে বাঙালি বিরোধী একটা ব্যাপার। এখানে যারা ওদের প্রতিনিধি আছেন তারা সত্যি সত্যি বাংলাটা সবাই খুব একটা ভালো জানেন না, হিন্দি অ্যাকসেন্টে বাংলা বলেন এবং বাঙালিদের কালচার সম্পর্কে ধারণাগুলো খুব কম। এটা শিক্ষিত মহলের কথা বলছি, এটা আমি বলছি না যে সবার মধ্যে আছে। অন্য সংস্কৃতিকে ঢেউ করে একটা জিনিস চাপানো যায় না এবং হিন্দি চাপানো যাবে না। এটা কিন্তু একটা ভাষা, বাঙালি অবাঙালি, হিন্দি ভাষী এবং হিন্দি ভাষী নয় বা বাঙালি, এই একটা দিক কিন্তু এর মধ্যে মনে হচ্ছে আর কি, এই দিকটা আসবে হয়তো। ফলে রাজ্যের আগামী নির্বাচন শুধু রাজনীতির লড়াই নয়, বাঙালি সংস্কৃতির উত্তরাধিকার নিয়েও বিজেপি বনাম তৃণমূলের লড়াই বলে অনেকে মনে করছেন। শুভজ্যোতি ঘোষ। বাংলাদেশে ফেসবুকে আজ মানুষজন প্রধানত কি বিষয় নিয়ে তর্ক বিতর্ক করছেন? ঢাকা থেকে আফরোজা নীলা। ধন্যবাদ শাকিল। সামাজিক মাধ্যমে আজ বেশ কয়েকটি বিষয় আলোচনায় আছে, সেগুলো জানিয়ে দিতে হাজির হয়েছি আমি আফরোজা নীলা। সঙ্গে আছি আমি পারমিতা হিম।
কিছুক্ষণ আগেই যে খবরটি আমরা শুনছিলাম, শিশু সামিউল হত্যায় মা ও তার কথিত প্রেমিকের ফাঁসির আদেশ দিয়েছে আদালত, সেই খবরটি নিয়েই নানা ধরনের আলোচনা সমালোচনা দেখা যাচ্ছে ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে। যেমন মোহাম্মদ নুরুজ্জামান মন্তব্য করেছেন, সঠিক বিচার হয়েছে, উচ্চ আদালতেও যেন এই রায় বহাল থাকে। রমজান রোমানের মন্তব্য, কিছু মানুষের অনৈতিক কর্মের জন্য বাবা মা শব্দের ভাবমূর্তি নষ্ট হয়ে যাচ্ছে। আর খন্দকার মুমিনের মন্তব্য, স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পরও হত্যা মামলার আসামি কিভাবে জামিন পায় তা বোঝা গেল না। মন্তব্য করেছেন ফজলুল হক ফজলু। তিনি লিখেছেন, একটি পরকীয়ার কারণে একটি জীবন শুধু নয়, একটি পরিবার ধ্বংস হয়ে যায়। আবার মামলার দীর্ঘসূত্রিতা নিয়ে প্রশ্ন করেছেন গ্রিন রবি নামে একজন। তিনি লিখেছেন, নিরাপরাধ একজন শিশুকে হত্যা করে আর সেই মামলার রায় হয় 10 বছর পরে। এরকম নানা ধরনের প্রশ্ন, তর্ক বিতর্ক দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় ব্যবহারকারীদের মধ্যে। এদিকে সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদের বক্তব্য, সেনাবাহিনীর বিরুদ্ধে গুজব ছড়িয়ে একটি চক্র বাহিনীর শৃঙ্খলা নষ্টের চেষ্টা করছে। এই খবরটিও আছে আলোচনায়। রোববার সকালে ঢাকা সেনানিবাসে এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। এই খবরটি নিয়ে আহমেদ জুয়েল লিখেছেন, আপনারাও নিরপেক্ষভাবে দেশের অন্যায় অপরাধগুলো দমন করুন, নিষ্ঠার সঙ্গে কাজ করুন, তাহলে কেউ কিছু বললেও লাভ নেই। আর মোহাম্মদ রেজাউল ইসলামের মন্তব্য, সেনাপ্রধান যখন রাজনৈতিক নেতার মতো বক্তব্য দেয় তখন আর কি বলার থাকে। আবার কাউসার আহমেদ কাউসার নামে একজন মন্তব্য করেছেন, মানুষ সেনাবাহিনীর নামে গুজব ছড়াতেও ভয় পাচ্ছে না কেন? সেনাবাহিনীর দরকার এই বিষয়টা ফাইন্ড আউট করা। এরকম নানান ধরনের মন্তব্য আছে নীলা। তবে একটি বিষয় নিয়ে এখনো আলোচনা চলছে, সেটি হচ্ছে ভারতের 36 রান। ঠিক তাই পারমিতা, এডিলেড টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে 36 রানে ভারতের ইনিংস শেষ হয়ে যায় গতকাল। এরপর থেকেই এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের আলোচনা, ট্রল শুরু হয়ে যায়। বিশেষ করে শোয়েব আক্তার তার টুইটারে যে পোস্ট করেছেন যে তিনি প্রথমে 369 দেখেছেন, পরে দেখেন যে 36 রানে 9 উইকেট, সেই টুইটটা কিন্তু আজও ট্রেন্ডিং। এই খবর নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানান রকম প্রতিক্রিয়া দেখিয়েছেন ব্যবহারকারীরা, অনেকে নানান রকম মজাও করেছেন। যেমন আহমদ আলী লিখেছেন, ইন্ডিয়ার রানের চেয়ে আমাদের পদ্মা সেতুর পিলারের সংখ্যাই বেশি। আবার মনির মজুমদার নামে একজন লিখেছেন, ইন্ডিয়া এটার প্রতিশোধ খুব কঠিনভাবে নেবে। খুব শীঘ্রই বলিউডে একটা ফিল্ম তৈরি করা হবে যেখানে অস্ট্রেলিয়াকে 30 রানের ভেতর অল আউট করে ইন্ডিয়ার পক্ষ থেকে অস্ট্রেলিয়াকে কঠিন জবাব দেওয়া হবে। এরকম নানা ধরনের মজার মজার মন্তব্য দেখা যাচ্ছে। তবে মোহাম্মদ রাসেলের মন্তব্যটা আরেকটু ভিন্ন। তিনি লিখেছেন, আইসিসির নিকট বিনীত অনুরোধ, ভারতের টেস্ট স্ট্যাটাস বাতিল করা হোক। ভারতের কারণে টেস্ট ক্রিকেটের মর্যাদার হানি হচ্ছে। আর রফিকুল ইসলাম ফারুকের মন্তব্যটা কিছুটা সিরিয়াস মনে হচ্ছে। তিনি লিখেছেন, ক্রিকেট খেলা মানে সময় নষ্টের খেলা। এদিকে ক্রিকেটের সঙ্গে ফুটবলকে টেনে এনেছেন বিপ্লব দাস। তিনি লিখেছেন, যেখানে ব্রাজিলের মতো 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন দল 7 গোল, আর্জেন্টিনা 6 গোল খেতে পারে, সেখানে ভারত যেমন হারবে না এর কোনো গ্যারান্টি নেই, এটা পরিষ্কার। খেলার পাশাপাশি আরেকটি বিষয় নিয়ে মানুষের বেশ আগ্রহ আছে, সেটি হচ্ছে এই সময়ে পর্যটন সংক্রান্ত। কক্সবাজার থেকে সেন্ট মার্টিন যাবে বিলাসবহুল এমভি বে 1, এরকম একটি খবর এসেছে বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে। পর্যটক আকর্ষণের জন্য এই জাহাজ চালু হবে বলে কয়েকটি খবরে বলা হচ্ছে। আর এ নিয়ে নানান মন্তব্যও আছে। ঠিক তাই পারমিতা, এই নিয়ে মহিউদ্দিন শাহিন যেমন লিখেছেন, দেখে মনে হয় পুরাতন জাহাজ। মানে উনি ছবিটি দেখে আসলে বিশ্বাস করতে পারছেন না এটি পুরাতন না নতুন। আর বড়ুয়া সম্পদ লিখেছেন, এতদিন পর একটা ভালো মানের জাহাজ সমুদ্রগামী হলো। আবার জুয়েল তালুকদার ভাড়ার বিষয়টি নিয়ে বেশ চিন্তিত বলে মনে হচ্ছে। তিনি লিখেছেন, আন্তর্জাতিক মানের জাহাজ ভালো কথা, ভাড়ার তালিকাটাও কিন্তু হবে আন্তর্জাতিক মানের। তবে পর্যটন নিয়ে মানুষের আগ্রহ যেমন দেখা যাচ্ছে, তার সঙ্গে সঙ্গে করোনা ভাইরাস সংক্রান্ত কয়েকটি খবরও কিন্তু আজ আলোচনায় আছে নীলা। বাংলাদেশে আক্রান্তের সংখ্যা 5 লাখ ছাড়িয়ে যাওয়া এবং লন্ডন সহ যুক্তরাজ্যের বেশ কিছু অংশে নতুন করে কড়াকড়ি বিধিনিষেধ জারি হওয়ার বিষয়টি নিয়ে নানা ধরনের প্রতিক্রিয়া জানাচ্ছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। ওমর ফারুক যেমন লিখেছেন, শুরু থেকেই টেস্ট করা বন্ধ করে দিলে বাংলাদেশের এই 5 লাখ লোকও আক্রান্ত হতো না। আর মিজানুর রহমান জয়ের মন্তব্য, বাংলাদেশে কি করোনা ভাইরাস আছে? তো এইসবই ছিল সামাজিক মাধ্যমে আলোচিত খবরগুলো নিয়ে আমাদের আজকের আপডেট। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আফরোজা নীলা, পারমিতা হাইম। এখনকার প্রধান খবর। ব্রিটেনের নতুন ধরনের একটি করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর থেকে আজ থেকে লন্ডন সহ দেশের বিশাল অংশে কঠোর বিধিনিষেধ জারি। ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী স্বীকার করেছেন, সংক্রমণ নাগালের বাইরে চলে যাচ্ছিল এবং এই বিধিনিষেধ দীর্ঘমেয়াদী হতে পারে। আর বাংলাদেশের শিশু হত্যার চাঞ্চল্যকর এক মামলার রায়ে নিহত শিশুর মা এবং তার কথিত প্রেমিকের মৃত্যুদণ্ড।
লেখক আয়ান ফ্লেমিং কিভাবে জেমস বন্ডের মতো চরিত্র সৃষ্টি করেছিলেন এ নিয়ে একটি স্মৃতিচারণা শুনবেন আজকের রাতের অধিবেশন পরিক্রমায়। বাংলাদেশে রাত 10:30, ভারতে 10টায় শুনবেন আশা করে। আমি শাকিল আনোয়ার এখনকার মতো এখানেই বিদায় চাইছি। This is the BBC. There are no programmes on this channel at present. Details of all our services are at bbcworldservice.com.